আপনি আপনার নিজের দেশের সেরা খেলোয়াড়, যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড়, তাকে আপনার দেশের হয়ে বিশ্বকাপে খেলতে দেন নাই। এবং এই বিষয়ে একজন প্রাক্তন উপদেষ্টা বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে এই কাজটা করেছিলেন। আইসিসি নিয়ম অনুযায়ী বোর্ডের কার্যক্রমে কোনো মন্ত্রী কিংবা কোনো সরকারি লোক হস্তক্ষেপ করতে পারে না। উনি প্রথমত সেটা করেছেন, সরকারি হস্তক্ষেপ করেছেন এই আমাদের বোর্ডের কাজে, এবং বোর্ড সেই হস্তক্ষেপকে মেনে নিয়ে আমাদের দেশের সেরা খেলোয়াড়টাকে খেলতে দেয় না। যদিও তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণিত তো দূরের কথা, সেই অভিযোগটা তো একবারে মিথ্যা, এটা পরিষ্কার। কারণ সে ছিল কানাডায় আর এইখানে যাত্রাবাড়িতে সে দাঁড়িয়ে। হ্যাঁ, তো এই ধরনের একটা বিষয়ে দেশের সেরা খেলোয়াড়টাকে আপনি বাংলাদেশের হয়ে খেলতে দেন নাই বিশ্বকাপে, এবং বিশ্বের সেরা, শুধু দেশের মেসেজ আমরা ক্যারি করতে পারি। এবং এটা কি ইনসাফ? মুখে ইনসাফ বললে হবে? সুবিচারকে আপনি বদল করে দিলেন, উর্দুতে হিন্দিতে ইনসাফ না ইনসাফ বলতে শুরু করলেন। এটা কি ইনসাফ হইলো? এটা জাতির প্রতি ইনসাফ হয় নাই। কারণ ও 10টা রান করলে বাংলাদেশের নামের পাশে 10 লেখা হইতো, ওর ব্যক্তি হইতো না। এটা বিশ্বকাপে ব্যক্তি খেলে না, দেশ খেলে। দেশের প্রশ্নে এই যে এই কাজটা যে করা হলো, এই কাজটার কি হিসাব হবে? তো শুধু আইপিএল এ কয়েকটা দিন খেলতে পারবে না মুস্তাফিজ, একেবারে জীবন মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, এটা অবশ্যই অন্যায়। কিন্তু বিশ্বকাপে যে আমার সবচেয়ে সেরা খেলোয়াড়টাকে আমি খেলতে দিলাম না, এটার হিসাব কি? এটার উত্তর কেউ দেয়? এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। অতীতে কি হয়েছে এটা নিয়ে তো কোনো আসলে কিছু আসে যায় না। আপনি গতকাল খান নাই, আজকেও খাবেন না, আগামীকালও খাবেন না, অনাহারি থাকবেন? ব্যাপারটা তো তা না। ফলে আগে যাই হয়েছে, ভালো না মন্দ, এটা বিবেচনার কিছু নাই। আজকে কি হচ্ছে এটা হচ্ছে বিবেচনার বিষয়। কারণ আগামীকালের জন্য আপনারা এসেছেন ভোট চাইতে। যে ভোটারদের কাছে যারা আসছেন প্রার্থীরা, তারা আগামীকালের জন্য আসছেন, অতীতকালের জন্য তো আসছেন না। অতীত বদলানোর ক্ষমতা তো তাদের নাই। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি কয়েকটা জিনিস বলি। নির্বাচন কমিশন এবং এই নির্বাচনী ব্যবস্থা স্বতন্ত্র প্রার্থীদেরকে নিরুৎসাহিত করে। অথচ একজন ব্যক্তি যদি কোনো দলের প্রতি সমর্থন না করেন অথবা দলের আদর্শের সাথে অমিল থাকে, তার ব্যক্তিগতভাবে ভোটারদের কাছে যাওয়া তো তার অধিকার। কিন্তু সেটাকে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত করেছেন? তারা 1% ভোটারের সিগনেচার নিয়ে আগেই হাজির হইতে হবে, এরকম একটা অদ্ভুত আইনের মধ্যে দিয়ে আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা চলে, যেটা নিয়ে আমি এর আগেও টকশোতে কথা বলেছি। এরপরে তারা ফোন করেন, মনে করেন একটা আসনে 5 লক্ষ ভোটার আছে, 1% মানে 5,000 ভোটার। ওই 5,000 ভোটারের স্বাক্ষর ওইসব নথিপত্র নিয়ে কেউ আসলো, ওইখান থেকে ওনারা 20 জনকে বেছে নিল। আরে আপনি আমার ভোটারদের থেকে 1% আনার জন্য আমাকে বাধ্য করেন, আপনি কেন 1%কে ফোন করেন না? আপনি আমার এই 5,000-এর 1%কে ফোন করবেন, এবং এখানে তো মার্জিন অফ এরর থাকতে হবে। কত পার্সেন্টকে খুঁজে না পাওয়া গেলে আপনি বলবেন যে আমাকে লোকজন সমর্থন করে নাই? আপনারা মজার জিনিস দেখেন, একটা পার্টির থেকে যখন কেউ আসে তখন তাকে একজন প্রপোজ করে, আরেকজন সমর্থন করে, তাইলেই হয়ে যায় না? হ্যাঁ, 2টা লোকের মাধ্যমে পার্টির নেতারা গিয়ে পার্টির আবার ইয়ে লাগে, পার্টির নিবন্ধন লাগে। সেই নিবন্ধন কেমনে হয় আমরা দেখেছি না? কেউ অনশন করে পায়, কেউ সুগন্ধাতে যাতায়াত করলে পায়, তাই না? আমরা কিভাবে নিবন্ধন হয়েছে আমরা দেখতে পাই না? নিবন্ধন ভাই, পার্টির নিবন্ধন লাগে। নিবন্ধিত রাজনৈতিক দল হলে পার্টি তার মনোনয়ন পত্রকে অনুমতি দিয়ে পাঠায়, কিন্তু ওইখানে প্রস্তাবক এবং সমর্থক 2-3 জন লোক থাকে। এই 2-3 জন লোক এবং পার্টির একটা চিঠি, এটা দিলেই হয়ে যায়। আর একজন স্বতন্ত্র প্রার্থী 5,000 লোকের সাইন এনেছে, ওইখানে অন্তত 4,000 ঠিক আছে, তাও সে পারবে না। কেন জানেন? ওই যে 20 জনকে ফোন করেছে, ওই 20 জনের মধ্যে 4 জন হয় নাই বা 2 জন হয় নাই, তাকে বাদ দিয়ে দিল। তাসলিম জারাকে কি করেছে? এবার শুনেন, আপনি আমাকে বাধ্য করছেন ভোটারদের 1% আনতে হবে, আর আমি যাদেরকে এনে দিলাম তাদের 1%-এর কাছে আপনি যাবেন না কেন? আমি 5,000 এনে দিলে আপনি সেখানে 500 লোক বা 50 জনকে ফোন করেন, তাই না? কেন আপনি 10 জনকে ফোন করবেন? আর দৈব চয়ন কি জিনিস? এটা কি র্যান্ডম চয়েস? আপনি তো আমাকে র্যান্ডম চয়েস করতে দিলেন না। এবার দেখেন, আমি দরিদ্র, আমি পার্টি করতে পারি না, কিংবা আমাকে পার্টি নেয় না, কিন্তু আমার ইলেকশন করতে ইচ্ছা করেন, পারবো না। আপনি বাধ্য করছেন লোকজনকে দলের হয়ে নির্বাচন করতে। আপনি বাধ্য করছেন কিছু দলের নেতাকর্মীর পিছনে ব্যাগ নিয়ে, ধামা নিয়ে, তেল নিয়ে, শিশি নিয়ে ঘুরতে। এইভাবেই তো আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছিল। কত টাকার মনোনয়নপত্র বেচতো আপনার মনে আছে? মনোনয়নপত্রে বাণিজ্য করতো। একে তো প্রথমে মনোনয়নপত্র বেচতে হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে, তারপর আবার মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন রকমের টাকা লেনদেন হতো। তো সেই জায়গাতেই তো আপনি রেখে দিয়েছেন। শুধু কালো টাকা করলেই হবে? কালো টাকা কিভাবে খরচ হবে সেই ব্যবস্থাটাই তো করে রেখেছে এখানে। 5,000 লোকের ভোট আনতে গেলে তাদেরকে কষ্ট করতে হয় না? রিক্সা দিয়ে মানুষের বাড়ি বাড়ি যাইতে হয় না? কর্মী পাঠাতে হয় না? আরপিও সংশোধনের আগে এগুলো ভালো করে এস্টাবলিশ। আরপিও সংশোধনের কথা চিন্তাই করে নাই অন্তর্বর্তী সরকার। করেছে সংশোধন অন্য জায়গাতে, কিন্তু এগুলা করে নাই। কারণ সাধারণ লোককে তারা নির্বাচনের মধ্যে ঢুকতে দিবে না, দলে দলে মিলে নির্বাচন। এবার আসেন কালো টাকা কেমনে কালো হয়? যে টাকার উৎস নাই, উৎস কেউ ডিক্লেয়ার করতে পারে না, সেইভাবে কালো হয়। অথবা আপনার উৎস আছে কিন্তু আপনি কর দিবেন না বলে কোটি কোটি টাকা কোনোভাবে আপনি লুকিয়ে রেখেছেন বা কিছু করেছেন, তাইলে কালো হয়। দুই রকম। একটা হচ্ছে আপনি আয় করেছেন কিন্তু আপনি ঠিক মতো কর দেন না, আরেকটা হচ্ছে কোত্থেকে টাকা এসেছে জানি না। এই নির্বাচনে কিন্তু কোত্থেকে টাকা এসেছে জানি না এমন প্রার্থী আছে, কারণ তাদের মুখের কথার সাথে তাদের হলফনামার কোনো মিল নেই। এখন সেইটা যদি হয়ে থাকে তাইলে সেইটাকে বিবেচনায় নেবে কিভাবে? সেটাকে কিভাবে যাচাই বাছাই করবে? করতে পারছে না কিন্তু। এবং আরো অদ্ভুত বিষয় রয়েছে। আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন ভাইজান, যে নির্বাচন কমিশন নিজেই তো টাকাটা নিতে পারে,
এবং নিজেই টাকাটা নিয়ে তারা এলাকা ভিত্তিক কমন একটা প্রচার প্রচারণার ব্যবস্থা করে দিতে পারে। কমন প্রচার প্রচারণার ব্যবস্থা তো করবে, এটা তো কোনো অসুবিধা নাই। কিন্তু মুশকিলটা কথা আপনি দেখেন, এই নির্বাচন কমিশনে আবার বলেছে জোটে গেলেও দল যদি জোটে থাকে দলের প্রতীকে নির্বাচন করতে হবে, তাই বলেছে না? হ্যাঁ, দলীয়। হ্যাঁ, এখন বুঝতে পারছেন কমন কেমনে করবে? জোটে মনে করেন 300 প্রার্থী আছে, 300 প্রার্থীতে মনে করেন 10টা দল আছে, তাহলে 10টা প্রতীক ওই কমনের মধ্যে দিতে হবে। এখন মনে করেন 2টা জোটে 10-10 20টা দল আছে, তাহলে 20টা প্রতীক আছে। একটা প্রশ্ন করতে চাই আপনার কাছ থেকে, জানতে চাই এই যে হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, সেখানে পুলিশকে পুড়িয়ে মারার স্বীকারোক্তি দিল এবং থানায় আগুন দেওয়ার ঘটনার স্বীকারোক্তি দিলে, যেখানে পুলিশের নিরাপত্তা নেই সেখানে জনগণের নিরাপত্তাটা আসলে কোথায় তুষার ভাই? পুলিশের নিরাপত্তা আছে কিনা এটা তো পুলিশ বলতে পারবে। আমরা তো মনে করি পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিবে, তাদের আমরা দেখেছি তাদের যে নিরাপত্তা আসামি কেমনে না থাকে? জামিনও পেয়ে গেছেন। পুলিশ কিভাবে নিরাপত্তাহীন হয় এটা তো আমরা বুঝি না। তবে একটা বিষয় মনে রাখতে হবে, সরকারি প্রতিষ্ঠানগুলি সরকারি নির্দেশ অনুযায়ী চলে। তাই সরকারি কর্মকর্তাকে কোনো দোষের জন্য আপনি সরাসরি দায়ী করতে গেলে আগে আদেশদাতাকে দায়ী করতে হবে। আপনি একদিকে আদেশদাতারও বিচার করছেন, আবার আদেশ যারা তামিল করেছে তাদেরও বিচার করছেন। যদি বিচার হয়, বিচার হবে, যথাযথ অভিযোগের ভিত্তিতে বিচার আচার হবে। তাহলে অনেক মামলা হয়েছে না, পুলিশের বহু মানুষ কারাগারে গিয়েছেন না, তাহলে তারা কারাগারে যাওয়ার পর এখন যে পুলিশ আছে সেই পুলিশ নিশ্চয়ই ওই খারাপ পুলিশ না, আমরা তো সেটাই ধরে নিব। তাহলে সেই পুলিশকে আপনি কেন এইভাবে ধমক ধমক দেবেন আর বলবেন পুলিশ অনেক অন্যায় করেছে? প্রতিষ্ঠান হিসেবে পুলিশ অন্যায় করেছে, সেটা তো প্রতিষ্ঠান হিসেবে করে নাই। পুলিশের কিছু সদস্য দলীয় কারণে, দলীয়গত কারণে, আদেশের তামিল করতে গিয়ে বা পরিস্থিতির কারণে, যে কোনো কারণে হোক অন্যায় কাজ করেছেন। কেউ যদি অন্যায় কাজ করে, হ্যাঁ, কেউ যদি অন্যায় কাজ করে তাহলে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন হয়েছে? তো অন্যায় সংগঠিত হয়েছে ভাই। না না, আমি যদি বলি না, অন্যায় হয়েছে, এক একজনের অন্যায়ের কারণ তো ভিন্ন ভিন্ন হতে পারে, একই রকম তো হতে পারে না। ধরেন একটা থানার মধ্যেই আমি আপনাকে বলি একটা থানার মধ্যে মনে করেন 20 জন পুলিশ আছে, 6 জন গুলি করছে, বাকি 14 জন হয়তো বসে আছে, তাদেরকে কালেক্টিভলি আপনি দোষী করে দিবেন? এটা তো হয় না। যে 6 জন গুলি করেছে সেই 6 জন দোষী, বাকি 14 জনের পক্ষে তো আসলে কিছু করা সম্ভব না। সবাইকে তো ঢালাও দোষী করা। কিন্তু এই যে যখন বলা হচ্ছে যে এই পুলিশকে আগে তামিল করে এইসব করে নাই, তাইলে আমরা পুলিশকে গিয়ে ধমকাইতে পারবো? আমরা পুলিশকে ধমকাইতে পারবো না। পুলিশ রাষ্ট্র, এই পুলিশ কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের পুলিশ। এই এখন যে পুলিশ আছে এই পুলিশ হচ্ছে জুলাই চেতনার অধীনে শাসনকৃত পুলিশ। এই পুলিশকেও যদি আমি গিয়ে প্রশ্ন করি আগে আপনি কি করছিলেন, আগে যারা যা করেছিলেন সেই জন্য একজন রাজসাক্ষী হয়েছেন না? বিভিন্ন পুলিশ এখন কারাগারে আছে না, এমনকি সেনাবাহিনীর সদস্যদেরকে পর্যন্ত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে না, তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না বা বিচারের মুখোমুখি হচ্ছে না? তাহলে যাদের বিচার করা দরকার তাদের করেন, কিন্তু ঢালাওভাবে যদি সকলকে বলেন যে অতীতে এরকম এরকম করেছিল তাই আমরা থানায় ঢুকে এগুলো বলবো, কেন সেই কথাগুলি বলছিল সেটা বিবেচনা নিতে হবে। প্রথমত আপনি দেখেন একটা যুক্তি এসেছে, এরা ছোট মানুষ, সে প্রাপ্তবয়স্ক, 18 বছর বয়সে দল করতে পারে, আন্দোলন করতে পারে, বিপ্লব করতে পারে, সব পারে, শুধু থানায় গেলে বুদ্ধিশুদ্ধি কমে যায়, এটা তো বললে হবে না। অবশ্যই সে অনেক লোকজন নিয়ে ওখানে গিয়েছে ভাই, আপনি এবং পুলিশকে সে ধমকাচ্ছিল। আমি শেষ করি ভাই, আপনি তো আপনারটা বলছেন, হ্যাঁ, এবং সে ওখানে ধমকাচ্ছিল, ধমকের মধ্যে সে কিছু কথাবার্তা বলেছে, যে কথাবার্তাগুলি ভাইরাল হয়ে গেছে। আমরা এগুলো দেখি নাই, কাটটা সত্য কাটটা মিথ্যা আমরা জানি না, কিন্তু এইভাবে কি কথা বলা যায়? পুলিশের থানায় ঢুকে এইভাবে যায় না। আওকাত আছে না, অ্যাটিটিউড আছে না, ব্যবহার নাই। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে আমরা অনেক একটা ধরেন আমি একটা অনেক ভালো কাজ করেছি, সেই কারণে কি আমি আবার পরে গিয়ে সকলকে ধমক দেওয়ার অধিকার পেয়ে যাব? সেটা তো পাবো না। কোন কারণে, কেন সে ওইখানে গিয়েছিল, কাকে ছাড়াতে গিয়েছিল, কাকে বন্দি করা হয়েছে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে ও ওইখানে কিভাবে ধমক দিয়েছে আর পুলিশ কি বলেছে। আমাদের তো জানা দরকার যে তার উদ্দেশ্য কি ছিল এই ধমকটা দেওয়ার পিছনে। সে কি কাউকে ছাড়াতে গিয়েছিল? আপনি কি জানেন সে কি কাউকে ছাড়াতে গিয়েছিল? জি, তিনি একজনকে ছাড়াতে গিয়েছিলেন এবং যতটুকু গণমাধ্যমে এসেছে তিনি ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। না মানে যাকে ছাড়াতে গিয়েছিল তার কি অন্যায়? মানে কেন তাকে পুলিশ ধরে নিয়েছিল? এখন মজার একটা কথা সে বলেছে, আমি এটা শুনেছি, সে বলেছে সার্জিসও তো ছাত্রলীগ করতো, ছাত্রলীগ করার কি কোনো দোষ নাকি? তাহলে আপনি অবস্থা বুঝতে পেরেছেন, কোন যুক্তির সাথে কোন যুক্তির ঠিক নাই। ছাত্রলীগ করলে কোনো দোষ নাই, কিন্তু পুলিশ করলে দোষ আছে। আগে যারা পুলিশে চাকরি করছে তারা সবাই দোষী, কিন্তু আগে যারা ছাত্রলীগ করছে তারা কেউ দোষী না। এটা একটা যুক্তিহীন কথা না? যদি আগে সরকারের সময় পুলিশে বসে থেকে উল্টাপাল্টা কাজ করলে সব পুলিশের বিরুদ্ধে গিয়ে ধমকানো যায়, তাহলে কি ওই একই যুক্তিতে সব ছাত্রলীগকে ধমকানো যাবে? আর যদি সব পুলিশকে সব ছাত্রলীগকে ধমকানো না যায়, সার্জিসকে আলাদা করে দেখতে হয় বা ওই এই ছেলেটাকে আলাদা করে দেখতে হয়, তাহলে পুলিশকে আলাদা আলাদা করে দেখতে হবে। এগুলাকে বলে হচ্ছে স্ববিরোধী যুক্তি, এগুলাকে বলে সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্ট। সেই আলোকে একটি স্থিতিশীল গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক অনুশীলন খুবই জরুরি, এবং সেই গণতান্ত্রিক অনুশীলনে শক্তিশালী বিরোধী দলের অবস্থানটা খুব জরুরি। ধরেন বাংলাদেশে সবাই নির্বাচন করলো এবং যারা যারা জিতলো সকলে মিলে একটা জাতীয় সরকার তৈরি করলো, তাহলে তো সেখানে কোনো বিরোধী দল এবং মতের অস্তিত্ব থাকে না। তাহলে এটা বাকশাল 2026 হবে, কারণ দেশে সবাই একই দল করবে। বাকশালের মধ্যে যেটা ছিল
সেখানে ছিল যে ভিন্ন ভিন্ন মতের লোকেরা ওই দলে যোগ দিবেন এবং নিজেরা নিজেদের বিরুদ্ধে ইলেকশন করবেন। এটা কিন্তু বাকশালের মধ্যে ছিল, যেটা সোভিয়েত শাসন ব্যবস্থা কিংবা চাইনিজ শাসন ব্যবস্থা আপনি নিশ্চয়ই জানেন যে দল একটা, কিন্তু দলের লোকেরা একজন আরেকজনের বিরুদ্ধে নির্বাচন করতে পারে। নির্বাচন করছে। হ্যাঁ, তো মার্কাও একটাই হবে, সেটা কিন্তু হবে না, মার্কা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তখন। অর্থাৎ দলের ভেতরে সবাই একসাথে নির্বাচন করবেন, কিন্তু তারা স্বতন্ত্র প্রার্থীর মতো আচরণ করবেন নির্বাচনের সময়। ততখানি হবে না, কিন্তু একটা জিনিস তো হয়েছে। আপনি দেখেন, আমার ভাইজান মান্নান ভাই উনি বলেছেন যে এটা আসন সমঝোতা, এটা জোট না। তাহলে জোট হতে গেলে নিশ্চয়ই একটা আদর্শিক সমঝোতা দরকার হয়, অর্থাৎ একই মন মানসিকতার দল হতে হয়। এখানে তিনি বলেছেন যে এটা আসলে একই মন মানসিকতার নিশ্চয়ই না, তাহলে তো জোট হতো। এটা একটা আসন ভিত্তিক সমঝোতা, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের ভোটের কম বেশি আছে, সবাই মিলে একটা আসন ভাগাভাগি করেছেন যাতে তারা একটা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেন। খারাপ কিছু না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন একটা পাড়ায় আপনি দেখবেন যে গরু জবাই হয়, তো সবার লাল গরু পছন্দ না, কিন্তু মাংস পছন্দ। তো এই জন্য গরুর পছন্দটা এক না হলেও গরুর মাংসটা সবাই ভাগে ভাগে নেয়। তো এটা ওরকম হয়েছে আর কি, যে আদর্শটা সবার পছন্দ না, কিন্তু আসনটা পছন্দ আর কি, এবং সেই জন্য এটা সমঝোতা হয়েছে। কারণ এই যে জোট দুই দিকেই, আমি বলবো না যে শুধু এই দিকে, এই যে জোটের রাজনীতি, সেখানে যখন আদর্শিক মিল না হয়ে আসনের মিল হয়, তখন দেখা যায় যে এমন অনেক দল থাকে যারা আদর্শিকভাবে একদম বিপরীত। যেমন জামাত ইসলামের জোটে একটি দল আছে, তারা নারী আলোচক থাকলে টকশোতে যায় না। এখন নারী সাংসদ থাকলে কি তারা সংসদে যাবে? এই প্রশ্নের উত্তর এখনো মীমাংসিত হয় নাই। আবার এনসিপিতে ভর্তি ভর্তি নারী ছিল, তারা সব পদত্যাগ করছে। এখন আসেন যে কিছু কিছু মৌলিক প্রশ্নে আসলে জোটই বলেন আর আসন ভাগাভাগি বলেন, সরকার তৈরি হলে তো একটা ঐক্য আসতে হবে। এই যে নারীর বিষয়ক ঐক্য, শিক্ষার বিষয় ঐক্য, স্বাস্থ্য ব্যবস্থার বিষয় ঐক্য, সংস্কৃতি আগামী দিনে কেমন হবে, বাউল ধরে পিটাবেন নাকি পিটাবেন না, এসব ব্যাপারে একটা ঐক্য লাগবে না? লাগবে তো। তারপর অর্থনীতি কিভাবে চলবে, সুদ থাকবে নাকি সুদ থাকবে না, বাংলাদেশকে বৈদেশিক ঋণের সুদ পার্সেন্টেজে হিসাব করে দিবে, কিংবা এই যে বৈদেশিক আমদানি রপ্তানিতে যে লেটার অফ ক্রেডিট খুলতে হয়, সেখানে যে এলসি কেনা বেচা হয়, সেইখানে যে সুদ দিতে হয়, ব্যাজ বাটার অঙ্ক, সেটাকে ব্যাংকাররা করবে নাকি করবে না, এগুলোর ব্যাপারে একটা ঐক্য দরকার হবে না? কিন্তু সেইখানে তো আসলে ঐক্যের কোনো জায়গা নেই। এটা হচ্ছে কেমন, আমরা সংসদ সদস্য হতে চাই, ক্ষমতার ভাগবাটোয়ারা চাই, মিন্টো রোডে বাড়িতে থাকতে চাই, উপদেষ্টা ত্যাগ করার পরে মিন্টো রোডের বাড়ি ছাড়তে চাই না। তো এইগুলো আর ভাগাভাগির শর্ত আর কি। এইবার আসেন, আরেকটা বেশ সুন্দর কথা উনি বলেছেন যে এনসিপি তাদের সঙ্গে গিয়েছেন, এটা নিয়ে হয়তো অনেকের মন খারাপ। আসলে মন খারাপ কারো না। আমার কথা যদি বলেন, আমার শুধু একটা প্রশ্ন, যে এনসিপি যে প্রতিশ্রুতিগুলি মানুষকে দিয়েছিল, সেই প্রতিশ্রুতির সঙ্গে তাদের বর্তমান আচরণে মিল নাই। এইটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে যে এত অল্প দিনেই যদি কাজে কর্মে অমিল দেখা দেয়, তাহলে ভবিষ্যতে কি হবে। এখন একটা সুন্দর কথা তিনি বলেছেন যে এরা অনেকটা নিরাপত্তার জন্য জামাত ইসলামের কাছে গিয়েছেন। তার মানে রাষ্ট্র সরকার নিরাপত্তা দিতে পারছে না, হ্যাঁ, এই দলটা নিরাপত্তা দিতে পারবে বলে তারা আশা করছেন যদি একটা এই জোটে থাকা যায়। খারাপ কিছু না, কিন্তু আপনি বলেন, এই দলটা দাবি করে যে তারা বাংলাদেশের এই যে পট পরিবর্তনের সবচেয়ে বৃহৎ ভূমিকা পালন করেছে, যেমন আওয়ামী লীগ দাবি করত এবং এখনো করে, মুক্তিযুদ্ধ তারাই করেছে। তো এখন এই দলের এত সমর্থন, কিন্তু নিজের নিরাপত্তা দেওয়ার মতো সমর্থন নাই। কিন্তু আপনি দেখেন এই দলের নেতারা এই গত 15-16 মাসে কি করেছেন, তারা থানায় গিয়ে মুচলেকা দিয়ে আসামি ছাড়িয়ে এনেছেন, যার বিরুদ্ধে অভিযুক্ত তাদেরকে ছাড়িয়ে এনেছেন। যে দল থানার থেকে আসামি উদ্ধার করে নিয়ে যেতে পারে, সেই দল নিজেকে নিজে নিরাপত্তা দিতে পারে না। এটা আমরা কি করে বিশ্বাস করবো? গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি জানি কি কথা হচ্ছিল, তারাও একই কাণ্ড কারখানা করেছেন। তো এরা থানার সামনে গিয়ে হুমকি ধামকি দিতে পারেন আর নিজেদেরকে নিরাপত্তা দিতে পারেন না। থানাই তো তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, তাই না? তাহলে এই যে দলটা তাদের সাথে গিয়েছেন বা যে লোকগুলিতে গিয়েছেন, তাদের একটা বিরাট অংশ নিরাপত্তা অভাবে আছে, নাকি তাদের কাছ থেকে লোকজনের নিরাপত্তা অভাবে আছে, থানা পর্যন্ত তাদের কাছ থেকে নিরাপত্তার অভাবে আছে? তো এইটা তো আসলে যুক্তিপূর্ণ কথা হলো না আর কি। আর কিছু কিছু রিল দেখলে বোঝা যায় যে এনসিপির নেতারা যা বলেছেন মুখে, সেটা আমাদের কাছে কথা রাখেন নাই। যেমন আমি একটা টেলিভিশনে দেখেছিলাম, একজন এনসিপির নেতা বলছেন উনি কোচিং সেন্টারে নোট কি কি যেন দেন এবং 70-80 লাখ টাকা আয় করেন। ওনার নির্বাচনী হলফনামা ওই 70-80 লাখ টাকার কোনো উল্লেখ নাই। তারপরে আমি দেখেছি আরেকজন বলছেন বাড়িটা ভাঙা, বাড়িটা নষ্ট, কিন্তু পরে উনি বলছেন 3 একর জমি না 1.5 একর জমি, সবচেয়ে বড় বাড়ি সবচেয়ে, এবং উনি তো দাঁড়িয়েছেন, ওনার বাবাও ডামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে গেছে। এবং তুষার ভাই, আমি আরেকটা বিষয় আপনার নজরে নিয়ে আসি, সেটি হচ্ছে বাবার চেয়ে কিন্তু পিতার চেয়ে ছেলে সম্পত্তি কিন্তু বেশি দেখানো হয়েছে। এই পুত্র 1 বছর আগে কি কাজ করতো? যারা 1 বছর আগে একটি চাকরির জন্য আন্দোলন করেছেন, তারা 1 বছরে 14 মাসে রাতারাতি। আরেকজন বলেছিলেন যে ওনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, অথচ ওনার বেশ আয় পাওয়া গেছে, পরামর্শক হিসেবে উনি আয় করেন। তাহলে সব নগদে নেন, ব্যাংকে রাখেন না কোনো টাকা। তারপরে এই যে হিসাবের গরমিল,
আবার এটাও আমরা দেখেছি এনসিপির থেকে পদত্যাগের আগে এনসিপির হয়ে নির্বাচন করবেন বলে বিকাশে টাকা নিয়েছেন, আবার সেই টাকাটাকে হলফনামা উল্লেখ করে দিয়েছেন যে তার নির্বাচনী ব্যয় বিকাশ থেকেই হবে। তো এই যে স্ববিরোধী রাজনীতি, এটাকে আমরা আশা করেছি? আমরা তো এটা আশা করি নাই। কারণ আমাদের যে বয়স, আমরা যদি এখন করি তাও ধরেন মেনে নেওয়া যায় যে এই লোকগুলি পুরানা সিস্টেমের মধ্যে ছিল, করাপ্ট হয়ে গিয়েছে, ভালো না, বুঝে না, তাই না? কিন্তু যারা মাত্র জীবন শুরু করেছে রাজনীতির, তাদের আচরণ যদি এরকম হয়, তাহলে আগামী 40 বছরে তারা কি করবে? এটা তো মানুষের মনে সন্দেহ আসতে পারে। এটা কিন্তু হিংসা বিদ্বেষ থেকে আসে নাই, এটা জনগণ নিরাপত্তার অভাব বোধ করছে। জনগণ চিন্তা করছে এরা যদি এখনই এরকম করে তাহলে আগামী 40 বছর এরা কি করবে, আগামী 50 বছর এরা কি করবে? অনেক আছে চাকরি বাকরিও করে নাই জীবনে, কিন্তু সংসদ সদস্য হওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন এবং হ্যাঁ, তাদের কিন্তু জীবনে কোনো প্রতিষ্ঠান চালায়নি, আয় করে নাই, আয় করে নাই, জীবনে প্রথম আয়কর ফাইল কমপ্লিট করেছে, আয়ের উৎস বলতে পারে না, এবং যেসব হলফনামা সবাই দিয়েছে এবারের, মানে সবাই বলা উচিত না, মানে বিরাট বিরাট লোকজন যেসব হলফনামা দিয়েছেন, এই হলফনামা যে সত্য নয় এটা দেখলেই বোঝা যায়। তো এই সবকিছু মিলিয়ে ভোটার হিসেবে আমার মতো মানুষেরা খুবই হতাশ। কারণ আমরা আশা করেছিলাম যে বদল মানে বদল। আপনি বলেছেন না পাল্লা বদল, এটা নাটকের শব্দ। পাল্লা বদল মানে হচ্ছে সিকোয়েন্স চেঞ্জ। সিকোয়েন্স চেঞ্জ হয়, নাটকের স্টোরি চেঞ্জ হয় না। কিন্তু আমরা তো চেয়েছিলাম যে স্টোরিটাই চেঞ্জ হবে, নতুন নাটক হবে। এখন সবাই বলতো নাটক কম করো পিও, এখন তো দেখছি নাটকই হচ্ছে, আর কিছু হচ্ছে না। এটা কি আমাদের জন্য হতাশাজনক নয়? আমি খুব সাধারণ মানুষ হিসেবে বলি, আজকে আমি সকালবেলা ইন্টারনেটে দেখেছি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটা বাস থেমেছে, তার পেছনে কিছু গাড়ি থেমেছে, গাড়িগুলি ভেঙে ডাকাতি হয়েছে, পুলিশ নাকি কাছে দাঁড়িয়েছিল, তারা আসে নাই। রাষ্ট্র, সরকার, পুলিশ যদি নিরাপত্তা দিতে না পারে তাহলে জোট করে নিরাপত্তা পাওয়া যাবে, বা কোনো নিরাপত্তার প্রয়োজনে জোট করে লাভ হবে? আমার মনে হয় যে আমাদের ভিন্ন চিন্তা করার খুবই প্রয়োজন রয়েছে। জাতীয় সরকার নয়, চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা জাতীয় ঐকমত্য দরকার ছিল, এবং এই যে জাতীয় ঐকমত্য যে হয় নাই, এইটা একদম হাতে নাতে প্রমাণিত হচ্ছে। এই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে ব্যর্থ কমিশন হচ্ছে ঐকমত্য কমিশন। এখনো কি এনসিপি এটাতে সাইন করেছে? আমার তো মনে হয় এনসিপি এখনো জুলাই সনদে সাইন করে নাই। চেতনা বলে, কিন্তু জুলাই সনদে কি তারা স্বাক্ষর করেছে? আমি তো জানি না। যে সনদে আপনি স্বাক্ষর করেন নাই সেই সনদে গণভোট হচ্ছে, আর গণভোটে আপনি হ্যাঁ দিতে বলবেন? আমি বুঝি না। আচ্ছা, মানে আমি একটু জানতে চাই আপনার কাছে, বুঝতেও চাই যে এত দিন হয়ে গেল, তা এখনো তারা কেন জুলাই সনদে? এটা ওনারা বলতে পারবেন, কিন্তু যে সনদ ভোটে চলে গিয়েছে, আপনি জনগণকে হ্যাঁ বলতে বলছেন, তারা হ্যাঁ বলে নাই এখনো। হ্যাঁ, তো যেখানে তারা হ্যাঁ বলে নাই সেখানে জনগণ হ্যাঁ বলবে কেন? এটা আমি জনগণ হিসেবে প্রশ্ন করতে পারি না। মান্নান ভাই তো খুব চমৎকার একটা কথা বলেছেন যে গণতন্ত্র মানে হচ্ছে যে আমরা এখানে বসে কথা বলবো, আমাদের মধ্যে অত্যন্ত সুন্দর সম্পর্ক, কিন্তু আমরা হাসি, কথা বলি, দেখা হলে কিন্তু আমরা একদম মানে আপন ভাইয়ের মতো। কিন্তু আমরা তো তর্ক করতেই পারি, এই তর্কটাই তো আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এবং আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, তারা কিন্তু এক ধরনের সংস্কৃতি আশা করে, যেখানে বাংলাদেশের সংস্কৃতি এবং তার ধর্মীয় সংস্কৃতি, এই দুইটা একটা জায়গায় এসে একে অন্যকে সিম্বায়োটিক একটা সুন্দর সম্পর্কে তার অবস্থান করবে। এই সকল কিছু কি আছে আসলে? আপনি লক্ষ্য করলে দেখবেন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হলো না, ছায়ানটার উদ্দেশ্যে আগুন দেওয়া হলো, রক্ষা করার জন্য এনসিপির নেতা নেত্রীরা একদম এগিয়ে গিয়েছেন, আমরা এগিয়ে এসে